এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল। ওর দাদার আমলের কাহিনী সম্ভবত, এটা তখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। জি। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি জি। বড়। এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি আহ, প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, জি। তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, হুম। এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, জি। এরকম কিছু। তো যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি। এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই জি। নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে সব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, জি। বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে, সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না। সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। জি। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি, এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, বা আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। জি। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে। বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো রুমের বাইরে। মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘরবাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে, তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে, জি। যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ। কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না, হুম হুম। সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই।
তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়। উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। জি। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার জেঠি, যে তার যে জেঠি তাকে ডাকছে জি। বাইরে এসে, এবং 2-3 বার করে ডাকছে। এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। জি। ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে। সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো জি। মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, লাইক কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম একটা, জি। এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গা থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে। আচ্ছা। তো উনি ডাকতে থাকে জেঠিমা জেঠিমা, এরকম করে ডাকে, তাকে কোনো সাড়া নেই। এবং ওই গর্জন যেটা হচ্ছে, গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়। আচ্ছা। উনি ব্যাক করে আসতে যায়, ব্যাক করে আসতে যায় দেখে দরজা লাগানো, মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। জি। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায়। তো ওনার কতক্ষণ জ্ঞান হারালো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে, সবাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না, বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন কোনো। জি। আপনাকে আমরা এখানেই পাইছি ভিতর সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে হয় গায়ে কেউ আগুন ধরায় দিছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। আচ্ছা। এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে, ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে, সে একটু মানে ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে, মানে কি ঘটনা এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যায়, কিন্তু দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল, আপনি কি রেখে, বলে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে, দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর মানে তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো। তারপর ওখানকার আপনার ওই ওদের যে নাচের নৃত্যশালা, বলরুম যেটা, ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। জি। তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে। উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন, বলে না এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো, আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো মানে আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে এক জায়গায়, ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা গুড়ের চা খাচ্ছে আর কি। এই সময় ওই বাসার একজন ভৃত্য, জি। খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই।
তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবা? বলে যে আমি ওই বাবুর, সুনীল বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার? বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, মানে জাদুটোনা জানে, জাদুটোনা করছে। আর ওই যে যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে মানে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যে ওখানে ঢুকে না। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলা? বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে একসময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া করতো ঠেলে দিত, বাঘের মুখে ঠেলে দিত উনি। আচ্ছা। এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপার আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার। বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে উনি খুব মানে করে ম্যানেজারের যে রুম থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, মানে ধুলার মধ্যে পায়ের ছাপ, যে মানে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলা দেখে। রুমগুলা দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয় রাত্রেবেলা, ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনিও ওই রকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন। তো উনি ওই নক শুনে উনি উঠে আস্তে আস্তে করে ফলো করে আসেন। কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে আসলে কোনো না আর কি, মানে ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওটার সাথে ফলো করে ঢুকেন ভিতরে আস্তে আস্তে। ওই জেঠি যায়, উনি আস্তে আস্তে করে পাটি ওখানে যান। যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো মানে বাড়ছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেন, ওখানে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো, ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছে। এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়া মূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়া মূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা, যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল টুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে চলে আসেন, উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধু সারা শরীর হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপটেপ চাদর ছিল তা দিয়ে ঢেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে, বলে যে আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসা থেকে। তো উনি একটু হতাশ হন, যে উনি মনে করছিলেন যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধু রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়া মূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়া মূর্তি ঘুরতেছে। আর উনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে। বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে, পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু
একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যা করব। এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই ওই- ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, এদিক থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওদিক থেকে বের হন সকালবেলা, ওইরকম কথা, বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু। এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না, আমরা আপনার ধর্মের না, কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম কি সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা কি, এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সে। তো মৌলানা সাহেব বলে অবশ্যই, বলে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটা ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না আর কি। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসায়, বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন, বলে যে এটা হচ্ছে বড়ই পাতার পানি, বড়ই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়, বড়ই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বড়ই পাতার গুণ অনেক। তো এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেদায় গেছে বন্ধুরা, ওই যে ঈশার দাদা। তো ওনাকে ওইটাতে গোসল করায়, গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে, ঝাড়া শুরু করে, এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিছিল ফরজ করে, এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ইসে ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরায় দেন, এবং তার শর্তই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তারপর থেকে সরায় দেয়। এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ হয়, ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে, তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি একটা পানি দিতে পারি, এই পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন। আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন, আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি, তাকে দেখি সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আরো আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সব সময়। পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিতে ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, এবং বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান। এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলো আস্তে ধীরে পরবর্তীতে পান, কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে।